আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের 31 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আয়াজ নিজের মধ্যে নেই। চেনা জানা যত বন্ধু ছিল সবাই পিহুর খোঁজ লাগিয়ে দিয়েছে। বিশ্বস্ত এক পুলিশ বন্ধুর মাধ্যমে পিহুর লোকেশন ট্রেস করায়, কিন্তু জায়গায় এসে পিহুকে পায়নি। পিহুর ভঙ্গুর ফোনটা পড়েছিল শুধু। আয়াজ ধরে নিয়েছে পিহুকে পাবে না ও। পাগলের মতো ছুটে বাইরে আসে। আশেপাশের লোকজনকে ধরে ধরে জিজ্ঞেস করলো, আমার স্ত্রীকে দেখেছেন? লম্বা ফর্সা কঞ্চির মতো দেখতে, অনেক কথা বলে, দেখেছেন ওকে? আজ পিহুর একটা ছবিও দেখায়। মায়ানের সহকারী পুলিশ অফিসার ছিল ওইখানে। পিহুকে দেখা মাত্রই চিনে ফেলে। মায়ানকে কল করলে মায়ান আয়াজকে হসপিটালে নিয়ে আসতে বলল। তারপর বলল, স্যার প্লিজ আমার সঙ্গে চলুন, ম্যাম এখন হসপিটালে আছে। আয়াজ বলল, হসপিটাল? কি হয়েছে পিহুর? অফিসার বলল, আপনি চলুন, এখনই এত ভয় পাবেন না। আয়াজ অধৈর্য হয়ে অফিসারের সাথে রওনা হয়। বুকের ভেতরে ভয় বাসা বেঁধেছে। ভয়ঙ্কর এক অনুভূতি মনের মধ্যে দুলা দিয়ে যাচ্ছে আয়াজের। আর এদিকে রুগীর জ্ঞান ফিরেছে, এখন দেখা করতে পারবেন। মায়ান চিন্তিত হয়ে বসেছিল। ডক্টর পিহুর জ্ঞান ফেরার সংবাদ দিতে জলদি জলদি উঠে পিহুর কাছে যায়। ভাগ্য ভালো, এত আগুনের মধ্যে থেকে ওর শরীরে একটু আঁচও লাগেনি। মায়ান টুল টেনে বসলো, নরম গলায় বলল, এখন কেমন আছো? পিহু বলল, পিহু সবসময় ঠিকঠাকই থাকে। চান্দুর কি অবস্থা? মায়ান বলল, জেলে। পিহু বলল, যাক আপদ বিদায় হলো। মায়ান বলল, তোমাকে বারণ করেছিলাম তো, তারপরও এত বড় রিস্ক নেওয়ার কি দরকার ছিল? এরপর কিছু হয়ে গেলে তোমার বোনকে কি জবাব দিতাম আমি? পিহু বলল, কিন্তু হতো না। দু একজনকে না মেরে এই পিহু মরবে না। কলসি ভর্তি পানি দেখে এত কাহিনী করেছি আমি। আমি আগুন পর্যন্ত আসার আগে নিভিয়ে দিয়েছিলাম। মায়ান বলল, তাহলে পালাওনি কেন? পিহু বলল, আহা শোনো ঢঙ্গের কথা, তোমার এক দরজা খোলা থাকলে তো তবে পালাবে। ধোয়ায় আটকা পড়ে সেন্সলেস হয়ে পড়েছিলাম। মায়ান বলল, হোয়াট ডু ইউ মিন বাই মাই এক্স? আমার কোনো এক্স নেই। পিহু বলল, আর শাক দিয়ে মাছ রাখতে হবে না। নীলা তোমার উপরে হুমড়ি খেয়ে পড়েছিল নাকি তুমি নীলার উপরে হুমড়ি খেয়ে পড়েছিলে, এখন আমার সন্দেহ হচ্ছে। মায়ানের ভুল পাল্টে গেল। সুজা পিহুর পায়ে পড়ে গিয়ে অনুনয় করে বলল, দেখো শালি, তুমি আমার একমাত্র শালি। ভালো শালি, আমি যা কিছু করেছি কেসের জন্য। ভালো তো আমি তোমার বোনকেই বাসি। পিহু বলল, সেটা প্রিয়া আপু বুঝে নেবে। আচ্ছা ধারিবাস তো তুমি। চান্দুলালের পর্দা ফাঁস করার জন্য প্রথম হাতিয়ার ছিল নীলা। সেই সুবাদে নীলার সাথে শুরুর দিকে প্রেমের অভিনয় করতে হয়েছিল মায়ানকে, যদিও সেটাকে প্রেম বলা চলে না। পিহু কোনোভাবে হয়তো জেনে গেছে সেটা নীলার মাধ্যমেই। তারপর বলল, আরে কিন্তু ও তো বেঁচে নেই। পিহু বলল, কি বলো, মরে গেছে ডাইনিটা? না মরলে আমিই মেরে ফেলতাম। আমাকে আগুনের বারবিকিউ করা, তাই না? মায়ান বলল, এখন কি করবে? পিহু বলল, বাড়ি ফিরতে হবে। আপুর খোঁজ পেয়েছো? মায়ান বলল, হ্যাঁ, তোমার শ্বশুর বাড়িতে আছে। পিহু বলল, বাহ, এক্সচেঞ্জ ওভার চলছে নাকি? মায়ান বলল, সেসব ছাড়ো, ডক্টরের সাথে কথা বলে আসি, তুমি রেস্ট করো। পিহু বলল, আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাও। মায়ান চলে যেতে গিয়েও ফিরে আসে। তারপর বলল, বলো কি জানতে চাও? আমার কাছে অজানা রয়েছে বা কি? সব রহস্যই তো জেনে ফেলেছ। পিহু বলল, হ্যাঁ, প্রিয়াপুর খোঁজ বের করতে গিয়ে তো তোমার কাচ্চা চিজটা বেরিয়ে পড়েছে। লকার ভর্তি মেডেল আর সার্টিফিকেট দেখে তুমুল আগ্রহ নিয়ে এক এক করে সব কাগজ ঘেটে দেখছিলাম। তখনই তোমার অফিসের পদে যোগ দেওয়ার ডকুমেন্টগুলো হাতে পড়ে, সাথে তোমার বাবা মায়ের ছবি। আমি চাইলে অনেক আগেই তোমার রহস্য ফাঁস করে দিতে পারতাম, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম একজন পুলিশ অফিসারের সাথে চান্দুলালের মতো মাফিয়ার কি সম্পর্ক এটাই জানার জন্য। মায়ান বলল, এখন তো জেনে গেছো নিশ্চয়ই। পিহু বলল, আমি তো জানি, কিন্তু আপু, তাকে জানাওনি কেন? সাক্ষ্য দিতে বাধা দিয়েছিলে কেন? মায়ান বলল, পাখি সাক্ষ্য দিলে চান্দুলাল আমার হাত দিয়ে ওকে মেরে ফেলতো। তখন আমার হাতে সমস্ত প্রমাণ আসেনি। আমি কোনোভাবেই চাইছিলাম না চান্দুলাল আমার হাত ফসকে বেরিয়ে যাক। আর পাখির সাথে প্রথম দেখায় বিয়ে করাটা সত্যি ছিল, কোনো উদ্দেশ্য বা ছলনার আশ্রয় আমি নেইনি। আমি ওকে চান্দুলালের হাত থেকে বাঁচাতে চেয়েছি, তার জন্য কখনো রুড হয়েছি, খারাপ ব্যবহার করেছি। পিহু বলল, তাহলে আপুর স্বাক্ষর ডেট পিছিয়ে যাওয়ার কারণটা নিশ্চয়ই তুমি। মায়ান বলল, হ্যাঁ, অফিসারের সাথে গোপন আলাপ করে আমি ডেট পিছিয়ে নেই। সময় হলে আমি নিজেই পাখিকে ডেকে নিয়ে কোর্টে হাজির হতাম। পিহু বলল, চালাক আছো ব্রো। মায়ান বলল, তুমিও কম যাও না শালিকা। পিহু বলল, আমাদের জুটি তো মিলতেই হবে, তাই না? মায়ান বলল, তা অবশ্য ঠিক। বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। পিহু বলল, কিন্তু আমার মনের মতন তুমি নও, পাক্কা ভিলেন একটা। মায়ান বলল, না, যার জন্য করি চুরি সেই বলে চোর। পিহু বলল, নাটক কম করো প্রিয়, আজকে রিলিজ দেওয়ার ব্যবস্থা করো। মায়ান বলল, পাগল হয়ে গেছো, এখনো সুস্থই হওনি। পিহু বলল, একটু আগেই বললে না আপু আমার শ্বশুরবাড়ি আছে? ওটা শ্বশুরবাড়ি নয়, অসুর বাড়ি হবে। একটা শাশুড়ি নামের অসুরই আছে বাড়িতে, যার আমাকে আর আমার চেহারাকে একদম পছন্দ নয়। আমার নরম বোনকে পেয়ে ফ্রাই করে দিবে, তার আগে আমাকে ওর কাছে পৌঁছাতে হবে। মায়ান বলল, তার আগে কেউ একজন তোমার সাথে দেখা করতে চাই। পিহু বলল, কে সে? মায়ান বলল, মিস পিহু। পিহু না দেখেই বলে ওঠে, মিসেস পিহু। আয়াজ শুনলো, ঘাড় কাত করে সম্মতি জানিয়ে মুচকি হাসে। পিহু মুখ ফুসকে বলায় তাজ্জব বনে গেল, কি বদভ্যাস হয়ে গেছে ওর। কথাটা কাকে বললো দেখতে আয়াজের হাস্যজল মুখটা চোখে পড়ে। পিহু একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আয়াজকে ক্লান্ত চিন্তিত লাগছিল। পিহু উঠতে চাইল, আয়াজ দ্রুত পায়ে এগিয়ে এসে ওকে আটকে দেয়। বারণ করে বলল, সুস্থ নও তুমি, আরাম করো। বলল, তুমি এখানে? অবিশ্বাস নিয়ে জিজ্ঞেস করলো পিহু। আয়াজ অভিমানী গলায় বলল, কেন আসতে পারি না? পিহু বলল, এখনো বেঁচে আছি, তোমাকে বলা কথা ফিরিয়ে নিলাম, নেক্সট টাইম। পিহু বলতে বলতে
আয়াজের কপালে কপাল ঠেকিয়ে ঠোঁট গাঢ় করে চুমু খেলো। পিহু যেন সপ্তম আকাশে চলে গেছে, মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে। এই সেই আয়াজ যে কিনা বিনা অনুমতিতে কখনো কারো হাতটাও ধরেনি। মায়ান পাশেই চুপচাপ দাঁড়িয়ে আয়াজ পিহুর কথা শুনছিল। আতর্কিত এমন কাণ্ড ঘটে যাওয়ায় পাছায় আগুন লাগলো, মানুষ যেমন ছুটে পালায় ঠিক তেমন করে কেবিন থেকে বেরিয়ে গেল। বাইরে এসে বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলে মফিজ জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? হ্যাঁ, মায়ানের মতো মফিজের ছদ্মবেশে চান্দুলালের ড্যাড ছিল মফিজের রূপে মাহবুজ আহমেদ, মায়ানের সহকারী পুলিশ অফিসার। তারপর বলল, চারদিকে চুম্মাচাটি দেখে বউটার কথা হেব্বি মনে পড়ছে, বুঝলি মফিজ? মফিজ বলল, আপনি আবার কোথায় কি দেখলেন? মায়ান আফসোসের সুরে বলল, শালির জন্য কষ্ট করে ভাইরা ভাই খুঁজতে হবে না, আমার সবকিছুই রেডিমেড। শালি ভাইরা ভাই সব আগে থেকেই তৈরি করা আছে। মফিজ বলল, পিহু ম্যাডামের বিয়ে হয়ে গেছে? কে সেই হতবাগা? মায়ান বলল, আয়াজ রায়ান। মফিজ বলল, বিজনেসম্যান আফতাবের একমাত্র ছেলে? মায়ান বলল, জি। মফিজ বলল, বাহ বাহ, আপনার রেপুটেশন তো বেড়ে আকাশ ছিল স্যার। মায়ান বলল, তার বলতে এবার পাখিটাকে খাঁচাই ভরতে পারলেই শান্তি। আর এদিকে আরো উল্টোপাল্টা কথা বলবে না? আসলে আমি চাই তুমি আরো উল্টোপাল্টা কথা বলো, আর আমি তোমার মুখটা ঠিক এইভাবেই বন্ধ করে দেই। বলে আবারও পিহুর ঠোঁটে চুমু খেলো। পিহু হতবাক, আয়াজকে সরিয়ে দিয়ে রাগে চোখে তাকাই। তারপর বলল, কি হচ্ছে এসব? আমার পারমিশন নিয়েছো তুমি? আয়াজ বলল, আমাকে না বলে চলে যাওয়ার সময় তুমি কি আমার পারমিশন নিয়েছিলে? আজকের সাহসটা 1 মাস আগে দেখালে এতদিনে বাচ্চার খবর পেয়ে যেতাম, তখন আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা মাথায়ও আসতো না। পিহু বলল, বাহ, ভালোবাসা। তা এতদিন খোঁজ নাওনি কেন? ঠিক হয়তো অন্য কাউকে নিয়ে ভুলেছিলে। আজ আহত গলায় বলল, ওটা তোমার বোন পিহু, আমি জানতাম না। বলল, ঢং, আপু প্রেগনেন্ট এটাও কি জানতে না? আজ মাথা নত করে বলল, হ্যাঁ হয়তো আমি আগেই জেনেছি। পিহু বলল, তারপরেও তোমার মনে হয়নি ওটা আমি নই? আয়াজ বলল, আমি তো মনে করেছিলাম তুমি প্রেগনেন্ট, আমি কি করে বোঝাবো তোমরা টুইন? পিহু আকাশ থেকে পড়লো, রাগে হিসিয়ে বলল, মাথার তার ছিঁড়ে ছিটে গেছে নাকি? আমি কিভাবে প্রেগনেন্ট হব? আমাদের মধ্যে কি কিছু হয়েছে? সংসার করেছি আমরা? আজ অবিশ্বাসের চোখে তাকিয়ে প্রশ্ন করলো, কিছু হয়নি মানে? আমি তো মনে করেছিলাম হয়তো তুমি আমার সুযোগ নিয়েছো। পিহু বেড থেকে নেমে আয়াজের কলার চেপে ধরে ঝাঁঝালো গলায় বলল, এই তোর আমাকে লুচ্চা বেডি মনে হয় যে তোর সুযোগ নেব আমি? আজ পিহুর হাত ঝামটি দিয়ে কণ্ঠে অল্প রাগ ঢেলে বলল, তোমার মতো লুচ্চা বউ থাকলে আমার মতো সুদর্শন পুরুষ ভার্জিন থাকে কি করে? পিহুর হাত ফসকে নিচে পড়ে গেল, মন চিৎকার করে বলল, এই ছিল তোর মনে? এই চিনলি আমায় আমি লুচু? ওদের চিৎকার চেঁচামেচিতে মায়ান হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়ে হৈ হৈ করে বলল, কি হলো? কোথায় হলো? ফায়ার সার্ভিস ডাকতে হবে নাকি? মায়ানের কাণ্ডে পিহুর মেজাজ আরো বিগড়ে গেল, চিল্লিয়ে বলল, তোমরা দুটো এখনই আমার কেবিন থেকে বের হবে, একটাকেও যেন এখানে না দেখি। মায়ান বলল, ছি ছি, শালি ভাইরা ভাই দিও না গালি, বেচারা কতদিন পর বউয়ের দেখা পেয়েছে, বউ ছাড়া জামাইরা কত অসহায় তুমি বুঝবে না? কেউ বলল, এই নাটক কোম্পানি, বের হও বের হও বলছি। মায়ান মন খারাপ করে আয়াজের হাত টেনে ধরে নিজের সাথে নিয়ে যেতে যেতে বলল, চলো ভাইরা ভাই, এখান থেকে যাওয়া যাক, তোমার বউ ফায়ার হয়ে আছে, কখন না জানি আমাদেরও ফায়ার করে দেয়। ওরা দুটো বের হতেই পিহু বিছানায় হাত পা ছেড়ে দিয়ে বেডে শুয়ে পড়ে, কিছুই ভালো লাগছে না, আয়াজটা সব এলোমেলো করে দিল, এখন সব দিন কিভাবে সামলাবে পিহু? আর এদিকে বলল, নাও বাদাম খাও ভাইরা ভাই। মায়ান আয়াজের হাতে দুটো বাদাম গুজে দিল। আয়াজ একবার বাদামের দিকে তাকাচ্ছে তো একবার মায়ানের দিকে। তারপর বলল, অফিসার আপনি আমাকে ভাইরা ভাই কেন ডাকছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মায়ান বলল, দুঃখের কাহিনী কি আর বলি, তাও যখন শুনতে চাইছে চলো শোনাই। এরপর মায়ান এক এক করে সকল ঘটনা আয়াজকে শোনাতে লাগলে সত্যি আয়াজের বাদামের প্রয়োজন হলো। মায়ান গল্প করছে আরো বাদাম খেতে খেতে শুনছে সবটা। পরিশেষে মায়ান হা হতাশ করে বলল, বউটার জন্য মনটা বড্ড পুরে বুঝলে ভাইরা ভাই, কতদিন দেখি না। আয়াজ আছে অন্য ভাবনাই, ও ফট করে বলল, তোমার বউ সেফ আছে, প্রেগনেন্ট বিদায় নিশ্চিত থাকো, কিন্তু আমারটাও গ্যারান্টি কি? দেখো আমি কিন্তু পিওর ভার্জিন। মায়ান বলল, কি বোঝাতে চাইছো? আয়াজ বলল, চান্দুলালের কাছে কেন পাঠিয়েছিলে? যদি আমার বউয়ের কিছু একটা হয়ে যেত তখন? মায়ান বলল, তোমার বউকে কে কি করবে? বেটি নিজে একটা আগুনের গোলাম, দেখলে না চান্দুলাল এখন হাজতে? আয়াজ ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, সেসব তো বুঝলাম, এখন পিহুকে নিয়ে বাড়ি ফিরতে হবে, প্রিয়তাও একা আছে, বেচারিকে ভুল বুঝে এতদিন আটকে রাখলাম, এত বড় একটা সত্যিটা নিতে পারবে কিনা বুঝতে পারছি না। মায়ান আবার সত্যি চিন্তায় পড়ে যায়, এটা তো ভেবেই দেখেনি পিহু স্ট্রং মেয়ে, কিন্তু প্রিয়তা তো তা নয়। এখন জানবে যে ওদের বাবা মা বলে যাদের মনে করেছে ওরা কেউ হয় না তার, তখন ওর কি অবস্থা হবে? এত বড় সত্যিটা মেনে নিতে পারবে তো? আর এদিকে পিহু আর প্রিয়তা মুখোমুখি দাঁড়িয়ে আছে, প্রিয়তার চোখে মুখে কৌতূহল আর পিহুর চোখে খুশির ঝলক। অসুস্থ অবস্থাতেই এগিয়ে এসে প্রিয়তাকে জড়িয়ে ধরলো। প্রিয়তা বিস্মিত, তবুও আলতো হাতে পিহুর পিঠ আঁকড়ে ধরলো। পিহুর কণ্ঠে আনন্দ উল্লাস, খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করলো, কেমন আছিস আপু? তুই কিন্তু আর থেকে কয়েক মিনিটের বড়, তুমি বলতে পারবো না একদম। প্রিয়তা এক ঘুরের মধ্যে থেকে আরেক ঘুরে হারিয়ে গেল। ততক্ষণে পিয়ালি কাদো কাদো চোখে এগিয়ে এসে পিহুকে আগলে নিতে পিহু পরম যত্নে মায়ের কপালে চুমু খায়। তারপর বলল, এখন তো খুশি, তোমার বড় মেয়ে ফিরে এসেছে আম্মু, এখন কাঁদো। পিয়ালি পিহুর ব্যান্ডেজ করা হাতে আলতো করে ছুঁয়ে দিয়ে হু হু করে কেঁদে ওঠে। আহাজারি করে জিজ্ঞেস করলো, এসব কি করে হলো? কোথায় ছিলি তুই? পিহু বলল, তেমন কিছু না, মনে কর ছোটবেলার মতো খেলতে গিয়ে লেগে গেছে। তৌসিফ তখনও মস্তিষ্ককে বুঝিয়ে উঠতে পারেনি চারিদিকে কি হচ্ছে, তবে পিহুকে দেখা মাত্রই চিনে ফেলে
ফেলেছে সেই উচ্ছ্বাস প্রাণবন্ত চেহারা। তারপর বলল, পরাণ। পিহু বলল, আব্বু। পিহু দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে তৌসিফ মেয়ের মাথায় হাত বুলিয়ে থেমে থেমে জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছে পরাণ? পিহু বলল, আম্মু ঠিক বলতো আব্বু, আমার একটা বোন আছে যে একদম আমার মতোই দেখতে। এদিকে বেচারি প্রিয়তার অবস্থা নাজুক, সবার এলোমেলো প্রশ্ন, সম্বোধন ও নিতে পারছে না। মাথা ঘুরে পড়ে যেতেই বলিষ্ঠ হাতে কেউ ধরলো ওকে। প্রিয়তা পিটপিট করে তাকাতেই মায়ানকে দেখে ডুকরে কেঁদে ওঠে। মায়ান তৎক্ষণাৎ প্রিয়তাকে ঘুরিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। প্রিয়তা আশকারা পেয়ে ওর বুকের কাছে শার্ট খামচে ধরে জোরে জোরে কেঁদে ওঠে। তারপর বলল, কিচ্ছু হয়নি, দেখো আমি চলে এসেছি। কাঁদে না পাখি। প্রিয়তা কাঁদতে কাঁদতেই অভিযোগ করে বলল, আপনি এতদিন কোথায় ছিলেন? আমাকে খুঁজে বের করেননি কেন? মায়ান বলল, আমার ভুল হয়ে গেছে, কি করব বলো? আমি কি জানতাম আমার বউয়ের জেরক্স আমার ঘরে আশ্রয় নেবে? প্রিয়তা চমকিত চোখে তাকায়, তারপর বলল, পিহু আপনার কাছে ছিল? মায়ান বলল, হ্যাঁ। প্রিয়তা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে মায়ানের বুকে মুখ গুজে রইল। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাবে কে ভেবেছিল? তারপর বলল, আমাদের বাবু আসছে, আপনি জানেন তো? মায়ান বলল, জানি তো। প্রিয়তা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? মায়ান বলল, শালিকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তুমি ভেবে ভুল করে নার্সটা আমাকে এই খবরটা দেয়, তখন কি জানতাম আমার বউ ভাবছি যাকে সেটা আমার শালি বের হবে? প্রিয়তা বলল, আমি কিছুই বুঝতে পারছি না, আমাদের চেহারা এত মিল কি করে? মায়ান বলল, কেননা তোমরা দুজন টুইন, পিহু আর তুমি আপন বোন। প্রিয়তা বলল, এটা কিভাবে সম্ভব? আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। মায়ান বলল, ওরা তোমার বাবা মা নয় পাখি, রাজিয়া তোমার প্রাণ বাঁচাতে তোমাকে চুরি করে নিয়ে এসেছিল। মিসেস পিয়ালি আর মিস্টার তৌসিফ তোমার বায়োলজিক্যাল বাবা মা। এক মুহূর্তের জন্য প্রিয়তার পৃথিবী থেমে গেল। এত বড় সত্যি মেনে নেওয়া কি এতই সহজ? আর এদিকে প্রিয়তা ফ্লোরে বসে বসে কাঁদছে। রাজিয়া হায়দারকে খবর দিয়ে ডেকে আনা হয়েছে। রাজিয়া মুখ থেকে সবটা শুনে প্রিয়তার মন ভেঙে গেছে। যাদের এতদিন মা বাবা মেনে এসেছে তারা আর কেউ হয় না, ভাবতেই বুকটা কষ্টে ভরে যাচ্ছে। রাজিয়ার চোখেও পানি। যত যাই হোক, প্রিয়তাকে তো নিজের মেয়ে মনে করেই বড় করেছে, এতটুকু পর মনে করেনি। রাজিয়া ধীরে ধীরে প্রিয়তার পাশে বসে গায়ে হাত রাখতেই প্রিয়তা ফুপিয়ে উঠে তাকায় ওনার দিকে। তারপর বলল, আমাকে মাফ করে দিস মা, আমি তোর ভালোর জন্য। রাজিয়া আর কিছু বলতে পারে না, কান্নায় কথা জড়িয়ে আসে। প্রিয়তা ওনাকে আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। তারপর বলল, আমার সাথেই কেন মা? এটা মিথ্যা হয়ে যাক, আমি তোমার মেয়ে হয়ে থাকতে চাই। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। সবাই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি অবশ্যই লাইক দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।